হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাকসেস অরবিট। তো আজকে যে চ্যাপ্টারটা করাবো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি লম্ব বৃত্তাকার চোখ। বিশেষ করে রেলওয়ে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেনসুরেশন চ্যাপ্টার থেকে যদি আমি বিশেষ করে উল্লেখ করি, তাহলে হচ্ছে লম্ব বৃত্তাকার চোখ, গোলাকার মানে গোলক, হেমিস্ফিয়ার, ঠিক আছে, অর্ধগোলক, এইসব চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু এসেছে এবং আসছে, এবং ভবিষ্যতে যারা এক্সাম দিতে যাচ্ছ তাদের কিন্তু এইসব কোশ্চেন দেখতে পাবে পরীক্ষায়। অনেকের ফর্মুলা মনে থাকে না, অনেকের ফর্মুলা মনে থাকলে ডিফিকাল্টি লাগে, ক্যালকুলেটিভ লাগে। তো আজকে তোমাদের দেখাবো যে এই ক্লাসের মাধ্যমে তোমরা শিখতে পারবে যে অনেক বড় বড় কোশ্চেন, ক্যালকুলেটিভ কোশ্চেন, শুধুমাত্র জাস্ট অঙ্কটার মধ্যে কি চেয়েছি কোনো ডিজিটকে ব্যবহার না করে, তোমরা কি করে অ্যান্সার করতে পারবে একদম কম থেকে কম সময়ে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আজকে আমি বলে রাখি যে লম্ববৃত্তাকার চোঙ কেমন দেখতে হয়। আমরা কম বেশি প্রত্যেকে জানি লম্ববৃত্তাকার চোঙ ঠিক এরকম দেখতে হয়, যে একটা পাইপকে তুমি কেটে দিয়ে দুদিক যদি পূর্ণ করে দিই, তাহলে কি হবে, একটা সার্কেল তৈরি হয়ে যাবে। সার্কেল তোমার লম্ববৃত্তাকার চোঙেতে দুটো সার্কেল থাকে, দুটো বৃত্তাকার তল থাকে, ঠিক আছে, আর একটা পার্শ্বীয় তল তল থাকে। আচ্ছা, মনে করছি এই বৃত্তাকার তলটা এখান থেকে ভেঙে নিয়ে চলে আসছে এই জায়গায়। আমি মনে করছি বৃত্তাকার তল এর ব্যাসার্ধ হচ্ছে আর। তা তুমি জানো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তার এরিয়া কত হবে বলবে পাই আর স্কোয়ার। তার পেরিমিটার কত হবে বলে 2 পাই আর। এটা আমাদের জানা, প্রত্যেকের জানা, তাই তো? এটা আমাদের অজানা কারণ নেই। আচ্ছা, তার মানে কি একটা বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে এখানে দুটো বৃত্ত থাকছে, তার মানে এটা পাই আর স্কোয়ার আর এটা হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা, এই বৃত্তের ব্যাসার্ধ কত বলেছিলাম? আর বলেছিলাম। এই বৃত্তের ব্যাসার্ধ কত বলেছিলাম? একই বৃত্ত আর। আর মনে করছি এদের উচ্চতাটা বা লেন্থটা, এদের উচ্চতা বা লেন্থ দুটো কিন্তু একই ওয়ার্ড। একটা হচ্ছে উচ্চতা বলে দেবে, কখনো পাইপ বলে তাহলে তার লেন্থ বলা থাকবে, ঠিক আছে। তার এইচ সেটা ধরে নিচ্ছি আমি এইচ। তার মানে এর দুটো ক্ষেত্রফল দাঁড়ায়। একটা হচ্ছে কি পার্শ্বীয় তল, মানে যখন পার্শ্বীয় তল নেব তখন কিন্তু বৃত্তাকার তল নেব না, কেন? কারণ এগুলো তো ওপর নিচে পড়ে যাচ্ছে, পার্শ্বীয় তল তো হচ্ছে না, ঠিক আছে। আবার যখন টোটাল বলবো তখন পার্শ্বীয় তলটাও নেব প্লাস বৃত্তাকার তলটা নেব। তো পার্শ্বীয় তল মানে কার্ভ সারফেস এরিয়া, আমি লিখছি কার্ভ সারফেস এরিয়া, সিএসএ। পরে পরে যে পেজটায় আছে সেখানে বাংলাতে লেখা আছে, আমি যেখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি করে দিচ্ছি। এই 2 থেকে 3 মিনিট যে আমি তোমাদের সূত্রটা বোঝাবো, প্রত্যেকে অ্যাটেনশন দিয়ে শুনবে, কারণ তোমাকে এরপর থেকে সূত্র মুখস্থ করতে হবে না, তোমাদের অটোমেটিক মনে থেকে যাবে। বোঝা গেছে? আচ্ছা, কার্ভ সারফেস এরিয়া এর সূত্র কি হবে বলো? কার্ভ সারফেস এরিয়ার সূত্র কি হবে? বলবে যে এই যে একটা বৃত্তের পরিধি মানে 2 পাই আর ইন্টু যতটা হাইট বা যতটা লেন্থ ইন্টু এইচ, কত হয়ে যাবে? 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ, এটা কি পার্শ্বীয় পরিবর্তন ক্ষেত্রফল, কার্ভ সারফেস এরিয়া। তাহলে নেক্সট আরেকটা থাকবে আমাদের টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া মানে কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। যখন আমরা বলছি সমস্ত ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তখন কি নেবো? তখন আমরা কার্ভ সারফেস এরিয়াটাও নেব, প্লাস এই যে বৃত্তাকার যে দুটো তল দুটো আছে সে তাদের ক্ষেত্রফলটা নেব। আচ্ছা, একটা বৃত্তাকার তলের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। দুটো বৃত্তাকার তলের ক্ষেত্রফল কত হবে? তাই 2 পাই আর স্কোয়ার, মানে এটা পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার যোগ করলে কত আসবে? ওদের 2 পাই আর স্কোয়ার আসবে। তাহলে কার্ভ সারফেস এরিয়ার কত বেরিয়ে পেয়েছি আমরা? 2 পাই আর এইচ। বেশ। আর পাই আর এখানে থাকবে কত? 2 পাই আর স্কোয়ার। এটাই হচ্ছে তোমাদের ফর্মুলা। এবার তোমাদের বইতে কোনটা দেওয়া থাকে, কোন ফর্মুলাটা? এর একটা সিম্পল ফর্মুলা দেওয়া থাকে, কি? যে 2 পাই আর কমন নিয়ে নাও, এবং সেখানে দেখো পড়ে থাকবে, এখানে এইচ পড়ে থাকবে, এখানে আর স্কোয়ার থেকে একটা আর কমন চলে গেলে আর পড়ে থাকবে। আর বইয়ের তোমাদের বিভিন্ন বই বা ফর্মুলা বুকে এইগুলো এইটাই দেওয়া, দেখে মনে হয় আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করা কিছু করার নেই। কার্ভ সারফেস এরিয়া তুমি জেনে গেছো যে একটা বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা, একটা বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা। তাহলে আমি বলতে পারি যে একটা বৃত্তের পরিধি আর উচ্চতা যদি হয়ে থাকে, তাহলে টোটাল সারফেস এরিয়া হচ্ছে কার্ভ সারফেস এরিয়া প্লাস বৃত্ত দুটোর যোগফল। ক্লিয়ার? নেক্সট আমাদের আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে ভলিউম। ভলিউম, ভলিউম কি হবে? যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বা সহজে আমরা বলতে পারি 3D যে শেপগুলো আছে তাতে যদি ভলিউম বা আয়তন বের করতে হয়, বেস এর ক্ষেত্রফল, বেস মানে কি বৃত্তটা হচ্ছে বেস, তাহলে বেসের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা ইন্টু এইচ, দাঁড়াবে কত? পাই আর স্কোয়ার এইচ। ব্যাস,
এই তিনটে সূত্র কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই তিনটে সূত্র কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর একটা সূত্র আছে, তার অ্যাপ্লাই আমাদের পরীক্ষায় এসেছে, সেটা আমি পরে বলছি। আগে এই তিনটে সূত্র দিয়ে কিছু অঙ্ক করিয়ে নিই, তারপর আমরা নেক্সটে যাব। ঠিক আছে, বেশ। এটা বাংলায় লিখে দিয়েছি যে আয়তন তোমার হচ্ছে বি পাই আর স্কয়ার এইচ, আর টোটাল সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, আর কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ। তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট চলো কোশ্চেনের দিকে আসি। কোশ্চেনে দেখো কি করে কোশ্চেন সলভ করবো। দেখো এই এতগুলো সূত্র কিন্তু আমাদের প্রয়োগ হবে না কোশ্চেন যখন সলভ করবো। বেশ, বলছে 12 সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ। এই একটা খুব কঠিন ওয়ার্ড, যে ব্যাসার্ধ দিচ্ছে না ব্যাস দিচ্ছে, এটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, ব্যাস যদি দেয় তার হাফ করে নেবো, দিয়ে ব্যাসার্ধ বের করে নেবো। তাহলে ভূমির ব্যাসার্ধ বলেছে 12 সেন্টিমিটার, উচ্চতা বলে দিয়েছে 72 সেন্টিমিটার। বলছে এটা সমকোণী বৃত্তাকার বেলনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, মানে টোটাল সারফেস এরিয়া, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি, যে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আচ্ছা 2 পাই মানে কত, 22/7। আর এর ভ্যালু কত, বলবে আর এর ভ্যালু বসছি পেয়েছি 12, আর এই দুটো যোগ করলে কত হবে, 12 প্লাস 72 84। কাটাকাটি করে নাও, 7 12 84, 7 12 84। বেশ, তা দেখো এই যে গুণ, এই গুণ আমি করতে যাব না, আমি দেখতে পাচ্ছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে অ্যান্সার আমার যাই থাকুক না কেন শেষে আমার 6 থাকবে। শেষে 6 কোন অ্যান্সার, এটাই মেরে দাও, ঠিক করে এগিয়ে যাও, আর দেখার তোমার দরকার নেই। এবার এই কোশ্চেনটা আরো শর্টে হতো যদি একটু ডিজিট অন্য থাকতো কি করে। আচ্ছা এটা পরে পরে অঙ্কের ক্ষেত্রে বোঝাচ্ছি, আরো বুঝতে সুবিধা হবে তোমাদের পরে অঙ্কটার ক্ষেত্রে। পরে অঙ্কটা কি বলেছে, ক্লাস তোমাদের রেকর্ডিং যাচ্ছে, আগে ভিডিওটাকে পজ করবে, ভিডিও কোশ্চেনটাকে পড়বে, তারপর সলিউশন দেবে। সলিউশন নিজে করতে হবে না, সলিউশনটা দেখো, তারপর নেক্সট যখন তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে তখন এইভাবে সলিউশন করো। যদি 6 সেন্টিমিটার উচ্চতার একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি, কার্ভ সারফেস এরিয়া, তার সূত্র কি 2 পাই আর ইন্টু এইচ, তার ভ্যালু কত 264। তবে তার আয়তন কত, ভলিউমের সূত্র কি হবে, ভলিউমের সূত্র কি, যে বেস পাই আর স্কয়ার, বেসের ক্ষেত্রফল ইন্টু এইচ, পাই আর স্কয়ার এইচ। তার মানে ভলিউম জানতে গেলে আমাকে আর এর মান দরকার, এইচ এর মান দরকার। তোমাকে উচ্চতা বলে দিয়েছে 6 সেন্টিমিটার, মানে এইচ এর মান তোমাদের বলে দিয়েছে 6 সেন্টিমিটার, তাহলে এইচ এর মানটা এখানে পুট করো, এখানে পুট করে আর এর মান বের করো, আর এর মানটা এখানে বসো, এইচ এর মান এখানে বসো। আচ্ছা তার আগে কি আমি অঙ্কটা সলভ করতে পারবো না, তার আগে কি সলভ করতে পারবো না। আচ্ছা পাই এর মান কত, বলবে 22/7, 22/7। আচ্ছা 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, মানে ভাগে আর কেউ আছে, ভাগাকারে কেউ আছে কি, বলে ভাগাকারে তো কেউ নেই। তার মানে এই 22 যে সংখ্যাটা, একে ভাগ করার মতো 7 ছাড়া আর কেউ নেই। কিন্তু 7 তো 22কে তো 7 দিয়ে ভাগ যাবে না, কারণ অবশ্যই 7টাই আর আর এইচ এর মধ্যে কেটে গেছে, কারণ তোমার অ্যান্সার পূর্ণ সংখ্যা আছে, কোনো পয়েন্টে নেই। ভালো করে শুনলে আমি কি বলতে চাইছি। তাহলে 22, তাহলে অ্যান্সারের মধ্যে যাই থাকুক না কেন, অ্যান্সারের মধ্যে আমার 22 গুণ আকারে থাকবে। আর 22 গুণ আকারে থাকা মানে এর মধ্যে 2 আছে, এর মধ্যে 11 আছে। দেখো 2 4টে অপশন কি 2 দিয়ে ভাগ যায়, 11 কি 4টে অপশনকে ভাগ যায়। আচ্ছা 6 আর 4, 5 আর 4, 9 আর 4, 13, 13 থেকে 4 বাদ দিলে 9, কেটে দাও। 11 আসছে না, কারণ 11 দিয়ে ডিভিশনের সূত্র হচ্ছে কি, বিয়োগ অল্টারনেটিভ যোগ করে যোগফলটা 0 আসতে হবে, বা 11 আসতে হবে, বা -11 আসতে হবে, বা 11 মাল্টিপল আসতে হবে। আচ্ছা 9 আর 4, 13, 13 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 13 থেকে 2 বাদ দিলে 13 থেকে 2 বাদ দিলে হচ্ছে, বলো বলো, 11, 11, তার মানে এটা হতে পারে। 8 আর 4, 12, 12 থেকে 2 বাদ দিলে 10, এটা হবে না। 9 আর এটা হচ্ছে 5, এটা হবে না। তাহলে অ্যান্সার কি দাঁড়িয়ে গেল, অ্যান্সার দাঁড়িয়ে গেল অপশন বি। তোমার না তোমাকে এখান থেকে ক্যালকুলেটিভ করতো, না এখান থেকে যদি সবাই বলছে এটা ক্যালকুলেটিভ অঙ্ক। কি করে ক্যালকুলেটিভ হলো অঙ্কটার মধ্যে, আমি আয়তনের সূত্র ফেলে আমি বুঝতে পারছি 22/7 আসবে, সেখান থেকে আমি এটা বুঝিয়ে দিতে পারি। বোঝা গেছে, চলো কোশ্চেন নাম্বার 3। বলছি একটি, অনেকের মনে কোশ্চেন থাকবে, যদি এটা 11 দিয়ে না কাটতো, যদি 4টে অপশন 11 দিয়ে কাটতো, সেরকম কোশ্চেন আছে, দেখিয়ে দিচ্ছি। বলছে যদি একটা বেলনের উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে এইচ হচ্ছে কত 15। ভূমির ক্ষেত্রফল, ভূমি মানে কি, সবসময় ভূমি হচ্ছে বৃত্তাকার, তাহলে ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কয়ার মানে হচ্ছে 169।
বলছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো, টোটাল সারফেস এরিয়া। আর টোটাল সারফেস এরিয়ার সূত্র কি, যে 2 πr ইন্টু আর প্লাস এইচ, আর প্লাস এইচ। আচ্ছা এখান থেকে ভাঙলে আমি কি পাবো, 2 × 22/7, 2 × 22/7 ইন্টু আর পাবো, আর ইন্টু আর প্লাস এইচ করে কোনো একটা ভ্যালু পাবো। তার মানে এই যে 22কে কাটার মতো, 22কে ভাগ করার মতো আর কোনো সংখ্যা নেই 7 ছাড়া। উত্তর আছে পূর্ণ সংখ্যায়। তো সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে 7টা কিন্তু এই আর 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 প্লাস এইচ এর মধ্যে এখানে কেটে গেছে। এ কিন্তু আর এই 22কে আর 2কে কিন্তু ডিস্টার্ব করেনি। যদি ডিস্টার্ব করতে অ্যান্সার পয়েন্টে আসতো, প্রথম কথা। আচ্ছা দেখো তো, এই 2কে কি সব কটা সংখ্যা দিয়ে ভাগ যায়? ওটা 2কে তো এই সংখ্যাটা ভাগ যায় না, 2কে তো এই সংখ্যাটা ভাগ যায় না। খুব ভালো কথা। আচ্ছা 2 × 22, 22 মানে কত, 44 না? আর 44 মানে কি 4 × 11, মানে 4 লুকিয়ে আছে না, 4 লুকিয়ে আছে না? আচ্ছা 4 যদি লুকিয়ে থাকে, 88কে 4 দিয়ে ভাগ যায়, বলবে হ্যাঁ যায়। 70কে 4 দিয়ে ভাগ যায় না, 70কে তো 4 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার কি দাঁড়িয়ে গেল? অ্যান্সার দাঁড়িয়ে গেল অপশন বি। কোথায় ক্যালকুলেটিভ? না আমি এখানে এইচ এর মান বাইর করেছি, না আমি এখানে আর এর মান বের করেছি তারপর পুট করেছি, কিচ্ছু পুট করিনি। ঠিক এইভাবেই তোমাদের অ্যান্সার করতে হবে। চলো কোশ্চেন নাম্বার 4। যদি একটি বেলনের আয়তন 1848 সেন্টিমিটারে কিউব হয় এবং উচ্চতা 12 সেন্টিমিটার হয়, উচ্চতা 12 সেন্টিমিটার হয়, তবে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি, পাই আছে, আর পাই হলে কি অ্যান্সার হবে সেটা তুমি একদম, এটা হোমওয়ার্ক রইলো, কমেন্ট বক্সে অ্যান্সার করো। প্রত্যেকে কমেন্ট বক্সে অ্যান্সার করো, ঠিক আছে? একদম ইজি, চেষ্টা করো পারবে, চেষ্টা করো পারবে। না যদি না পারো, দুই দায়ের কোশ্চেন, 3 দায়ের কোশ্চেন আবার দেখ, কিন্তু এই সময় চেষ্টা করো, পরীক্ষা হলে কি ট্রাই করো না। একটি নিরেট বেলনের আয়তন হচ্ছে এত, এর উচ্চতা বলছে 44 সেন্টিমিটার, নিরেট বেলনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? মোট পৃষ্ঠতলের কত, টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া মানে 2 × 22/7 ইন্টু আর প্লাস এইচ। তাহলে 2 × 22 এর মধ্যে কি লুকিয়ে আছে, 44, 22 × 44, 44 মানে 4 লুকিয়ে আছে, আর 4 লুকিয়ে আছে মানে এটাও অ্যান্সার হবে না, 4 দিয়ে ভাগ যায় না, এটা 4 দিয়ে ভাগ যায় না, এটা 4 দিয়ে ভাগ যায় না, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার অবশ্যই এটা হয়ে যাবে। বেশ, একটা কোশ্চেন ফুল সলিউশন করে দেখিয়ে দিই যে তোমাদের অ্যান্সার ঠিক যাচ্ছে কিনা, বা আমার অ্যান্সার ঠিক যাচ্ছে কিনা। আচ্ছা এটা এইচ কত, এইচ আছে 44, খুব ভালো কথা। আয়তন, আয়তন মানে কি, পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান কত, 22/7। আচ্ছা আর স্কোয়ার এইচ, এইচ মানে হচ্ছে 44, ইকুয়াল টু কত হচ্ছে 6776, 6776। ক্লিয়ার? আচ্ছা বেশ, এইটা আমি এখন মুছে দিচ্ছি, নিচে জায়গা শর্ট পড়ছে না হলে। 76, তাহলে এখান থেকে আমাকে কি আর এর মান বের করতে হবে, কাটাকাটি করে নাও। আচ্ছা কাটাকাটি যদি করি, 44 একে 44, থাকছে কত, 3 2 7। আচ্ছা অনেক বড় হয়ে যাচ্ছে, 11 দিয়ে কাটাকাটি করে নাও। 6 11 66, 11 একে 11, 6 11 66, আর 11 4 44, 4 15 60, 4 4 16, 22 এর সাথে 7 গুণ করলে 154 আসে। তাহলে আর স্কোয়ারের মান যদি 7 × 7 হয়, তাহলে আর এর মান কত হবে, আর এর মান হবে 7, আর এর মান হবে 7। বেশ, হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া? টোটাল সারফেস এরিয়া মানে কি, আমি এখানে আর এর মান পেয়ে গেছি, এখানে এইচ এর মান দেওয়া আছে। টোটাল সারফেস এরিয়া মানে 2 πr, পাই মানে হচ্ছে 22/7। আচ্ছা আর এর মান হচ্ছে তোমার 7, ইন্টু আর প্লাস এইচ মানে কত হবে, 44 + 7, 44 + 7 কত হবে, 51, 51। আচ্ছা আচ্ছা 7 7 কেটে গেল, থাকছে কত, 22 দুগুণে 44, 44 ইন্টু হচ্ছে 51, 4 আর 1 গুণ করলে কত আসে, বলবে 4। তাহলে আমার অ্যান্সার যাই আসবে না কেন, শেষে কত আসবে, 4 আসবে, যেটা আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তাহলে এই এত কিছু করার কি কোনো প্রয়োজন ছিল? যে এত কিছু করবে শুধু ফর্মুলা জেনে নেবে, সে বলবে অঙ্ক ক্যালকুলেটিভ, সে বলবে অঙ্ক ক্যালকুলেটিভ। যদি সে প্রসেস জানতো যে পায়ের মধ্যে 11 আছে, 11 মাল্টিপল চেক করবো, 2 পায়ের মধ্যে 44 আছে, 4 মাল্টিপল চেক করবো, সে সেকেন্ডে অ্যান্সার করবো, সেকেন্ডে। নেক্সট কোশ্চেন নাম্বার 6। একটি নিরেট সমকোণী বৃত্তাকার বেলনের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এত, এবং এর বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল তার মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের 2/5। 2/5। আচ্ছা বেলনের বক্রতলের ক্ষেত্রফল কত? কোনো সূত্র প্রয়োগ হবে না, কিচ্ছু হবে না, বলেছে দেখো মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া হচ্ছে 542, 542 হচ্ছে টোটাল।
বলছে টোটাল যেটা এটা দেখছে থাকছে এর বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে মোট পৃষ্ঠের 2/5 2/5 মানে কি 2/5, ব্যাস। 5 একে 5, 0, সরি 5 একে 5, 4 আসছে, আচ্ছা 0 দিয়ে 2 নামছে, 5 4 40 আর 5 4 20, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 একে 2, একটা একে দশমিক, 216.8, 216.8। চলো এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 7, যদি একটি যদি একটি বৃত্তের যদি একটি বেলনের ব্যাসার্ধ অর্ধেক করা হয় এবং উচ্চতা দ্বিগুণ করা হয় তবে এর আয়তন কত? আচ্ছা, এর আয়তনের সূত্র কি? এর আয়তনের সূত্র কি বলবে? আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে ভলিউম। বলছে এখন ব্যাসার্ধ অর্ধেক করে দেওয়া হচ্ছে, ব্যাসার্ধ আগে আর ছিল এখন r/2 করে দেওয়া হচ্ছে, উচ্চতা দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, উচ্চতা আগে এইচ ছিল এখন 2h করে দেওয়া হচ্ছে, তাহলে এখন আয়তন কত হবে? এখন v2 করলাম, v2 এর আয়তন কত হবে? বলবে স্যার পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি r/2, তার মানে r²/4, r/2 হোল স্কোয়ার মানে r²/4, আর হচ্ছে ইনটু এইচ মানে 2h। আচ্ছা 2 2 কেটে গেল, থাকলো কত? পাই আর স্কোয়ার এইচ বাই 2। আচ্ছা আগে কত ছিল? আগে ছিল পাই আর স্কোয়ার, এখন কত হয়ে গেছে? পাই আর স্কোয়ার বাই এইচ, পাই আর স্কোয়ার বাই এইচ। তাহলে কি হচ্ছে জিনিসটা, কি হচ্ছে? এর অর্ধেক হয়ে যাচ্ছে না? তাহলে অ্যান্সারও তাই হবে যে হাফ হয়ে যাবে, অপশন ডি হাফ হয়ে যাবে। এই তো ছিল অঙ্ক। চলো নেক্সট। আমি তাড়াতাড়ি করছি যেহেতু আমাদের রেকর্ডিং ক্লাস, তোমাদের যদি কোনো কোশ্চেনের প্রবলেম হয়ে থাকে অবশ্যই পজ করে সেটাকে ক্লিয়ার করবে, তারপর নেক্সট কোশ্চেনে যাবে। একটি বেলনাকাকৃতি স্তম্ভের ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 35 সেন্টিমিটার। একটা বেলনাকৃতি স্তম্ভ, তার ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। এই যে বললাম ব্যাস, ব্যাস আর ব্যাসার্ধ এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। ব্যাস যদি 10 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে ব্যাসার্ধ কত হবে? বলে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হবে। তার উচ্চতা এইচ দেওয়া আছে কত? 35 সেন্টিমিটার। বলছে বক্রপৃষ্ঠটি কোনটা? বক্রপৃষ্ঠটি প্রতি সেন্টিমিটার স্কোয়ারে 12 টাকা খরচে রং করতে হবে। তাহলে মোট খরচ, রং করার খরচে যদি 10% ছাড় দেওয়া হয় তাহলে কত টাকা দিতে হবে? কত টাকা দিতে হবে? বেশ, আগে আমি ফুল প্রসেসটা করে নিই তারপর শর্টে বলে দিচ্ছি। আচ্ছা, কোনটা রং করছে? বক্রপৃষ্ঠ রং করছে, তার মানে কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা রং করছে। আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর ইন্টু এইচ। বলছে তাহলে কি এটা টোটাল ক্ষেত্রফল পেয়েছি, তাহলে 1 সেন্টিমিটারের জন্য 12 টাকা খরচা হচ্ছে, তাহলে এই যে টোটাল সেন্টিমিটার স্কোয়ারটা রয়েছে তার জন্য কত টাকা খরচা হবে? ইন্টু 12 টাকা। আচ্ছা 10% ছাড় দেওয়া হচ্ছে, 10% ছাড় দেওয়া হচ্ছে, কত টাকা পেমেন্ট করতে হচ্ছে? 90% পেমেন্ট করতে হচ্ছে, তার মানে 90/100। ব্যাস, এখানেই তোমার অ্যান্সার হয়ে যাবে। বেশ করে নি, বেশ। আচ্ছা 2 পায়ের মান হচ্ছে 22/7। আচ্ছা আর এর মান কত? আর এর মান হচ্ছে তোমার 5, কেউ কিন্তু 10 বসাবে না তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এইচ এর মান কত? 35 ইন্টু এটা হবে কত? 12 ইন্টু 90/100, এটা বসিয়ে দিলাম। বেশ, এখান থেকে দেখো তোমার ক্যালকুলেশনে আসবে, দেখো দেখো যে 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, এখানে 10 কেটে গেল, আর 7 5 হচ্ছে 35, 7 5 হচ্ছে 35। ক্লিয়ার? আচ্ছা আমাকে বলো এই যে 12 পেয়েছি বা এখানে 9 রয়েছে, 9 ইন্টু 9 রয়েছে, তাহলে অঙ্কের মধ্যে যেই থাকুক না কেন তার মধ্যে 9 গুণ আকারে আছে, তাহলে অঙ্কের মধ্যে যেই থাকুক সেটা 9 দিয়ে ভাগ যাবে। আচ্ছা 6 6 12, 12 আর 2 হচ্ছে 14, 14 কে 9 দিয়ে ভাগ যায় না। 5 আর 10, 10 আর 2 12, 12 কে 9 দিয়ে ভাগ যায় না। 7 আর 7 14, 14 আর 2 হচ্ছে 16, 16 কে 9 দিয়ে ভাগ যায় না। 8 আর 1 8 আর 16, 16 আর 2 18, 18 কে 9 দিয়ে ভাগ যায়। অ্যান্সার হয়ে যাবে কি? অপশন ডি। বলো, এবার অঙ্কটা কি আমার এতটা করার প্রয়োজন ছিল? অঙ্কটা কি আমার এতটা করার প্রয়োজন ছিল? আমি এখানে বুঝতে পারছি যে পাই থাকছে, পায়ের মান হচ্ছে কি 22/7, 22/7। এখন ভালো করে বলছি শোনো, 22/7। আর এখানে বলেছে 10% ছাড় দেওয়া হয়েছে, 10% ছাড় দেওয়া হয়েছে মানে কি 90%-এ বিক্রি করেছি, কারণ তার মধ্যে আমাদের 9 আছে, তার মধ্যে 22 আছে, মানে 11-র মাল্টিপল হবে আবার 9-এরও মাল্টিপল হবে। আমি দেখতে পাচ্ছি সবকটাই 11-র মাল্টিপল, আমি যে দেখেই বুঝতে পারছি যে একটা সব অল্টারনেটিভ ভাবে থাকছে, কিন্তু 9-এর মাল্টিপল চেক করে নি। আমাকে এত কিছু যে আমি এটাই তোমাদেরকে বোঝালাম, এটা তোমাদের প্রয়োজন ছিল না অঙ্কের পরীক্ষার হলে। বোঝা গেছে? চলো কোশ্চেন নাম্বার 9।
কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9-এ যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, যে তোমরা একটা ছোট্ট কনসেপ্ট, যে টোটাল সারফেস এরিয়া, এর সূত্র কি? 2πr ইন্টু আর প্লাস এইচ। কার্ভ সারফেস এরিয়া মানে পার্শ্বীয় ক্ষেত্রফল, এটা কত বললাম? যে 2πr ইন্টু এইচ। আচ্ছা, এদের যদি রেশিও নিয়ে নিই, যে কার্ভ সারফেস এরিয়া বাই টোটাল সারফেস এরিয়া যদি ভাগ করি, মানে রেশিও নিই, তাহলে কি পাবো? এখানে থাকবে 2πrh আর নিচে থাকবে 2πr ইন্টু আর প্লাস এইচ। কাটাকাটি করে দাও। 2πr কেটে গেল, থাকছে কি? বলবে ওপরে থাকছে এইচ আর নিচে থাকছে আর প্লাস এইচ। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে পার্শ্বীয় তলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল তাদের অনুপাতটা কত দাঁড়াচ্ছে? এবার তাদের অনুপাত দাঁড়াচ্ছে এটা, এইচ বাই আর প্লাস এইচ। এই কনসেপ্টটা দেখো তোমাদের পরীক্ষায় কোশ্চেন এসেছে। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার উচ্চতার একটি নিরেট ধাতব বেলন গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 3 সেন্টিমিটার উচ্চতার ছোট নিরেট বেলনে রূপান্তর করা হয়েছে। ছোট বেলনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং মূল বেলনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে, মানে মানে কি চেয়েছি? মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছি। টোটাল সারফেস এরিয়া। আচ্ছা, দুটো বেলন দেওয়া আছে, তাই তো? একটা কি 4 থেকে 6 সেন্টিমিটার, এটা একটা, আর সেকেন্ডটা ক্ষেত্রে কি দেওয়া আছে? এটা একটা। ব্যাস, দুটো সারফেস এরিয়া বের করে তাদের অনুপাত নিয়ে নেবো। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া কি হবে? টোটাল সারফেস এরিয়া সূত্র কি প্রথমটার ক্ষেত্রে? যে 2πr ইন্টু আর প্লাস এইচ। আচ্ছা, সেকেন্ডটার ক্ষেত্রে কি হবে? আচ্ছা, ওপরটা বড় আছে তো আমি প্রথমটাই বড় ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, তাহলে এটা ক্যাপিটাল আর, আর নিচেটা কি করব? যে 2πr ইন্টু আর প্লাস এইচ। তার মানে এই যেটা থাকছে এটা তো ভাগ করলে পরে রেশিও নিলে তো কেটেই যাবে, 2π আর 2π। তাহলে এটাকে আমি কেন ক্যালকুলেশন করতে যাব? আমি বাকিগুলোর মান বসিয়ে দেবো। আচ্ছা, আর এর মান কত? 4 সেন্টিমিটার। 4 ইন্টু 4 আর 6 হচ্ছে কত? 10। কি করে? এই যে 8, 4 আর 6 হচ্ছে 10। 6 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা, 4 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, ছোটটার ক্ষেত্রে কি করব? 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাই তোমার 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর 2 আর 3 হচ্ছে 5। ব্যাস, ক্যালকুলেশন করে নাও। 5 আর 2 10, 10 10 কেটে গেল, থাকছে কত? 4/1। এবার দেখো তোমাদের কোশ্চেনে দেখো ঘুরিয়ে চেয়েছে তোমাকে যে ছোট বেলনের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। ছোট বেলনের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত হচ্ছে? 1, আর মূল যেটা থাকছে বড় যেটা সেটা হচ্ছে 4। তাহলে 1:4, যেটা হচ্ছে অপশন বি। কেউ কিন্তু 4:1 অ্যান্সার করবে না, অ্যান্সার হয়ে যাবে 1:4। উল্টে চেয়েছে তোমাদের। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি আছে? বলছে একটি বেলনের যার উচ্চতা তার ব্যাসার্ধের 8 গুণ হয়। আচ্ছা, তার মানে উচ্চতা ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, তাহলে হাইট কত হবে? 8 গুণ, মানে এইটার ব্যাসার্ধের 8 গুণ। আচ্ছা, গলিয়ে বেলনের ব্যাসার্ধের অর্ধেক ব্যাসার্ধের গলীয় বল তৈরি করা হয়। মানে বেলনের ব্যাসার্ধ ছিল আর, এখন যে বেলনটা তৈরি করা হচ্ছে, যে গলীয় বল, এখন একটা গলীয় বল তৈরি করা হচ্ছে, ওই বলটার ব্যাসার্ধ হচ্ছে r/2। বলছে গলীয় বলের সংখ্যা কত? আচ্ছা, কোনো বলকে যখন গলাচ্ছি বা যখন গলাচ্ছি, তখন কি তার কোনটা বলছে? আয়তনটা বলছে না? তাহলে যে শঙ্কুটা, সরি, যে সিলিন্ডারটা ছিল, তার আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, বলেছে গোলকীয় বল তৈরি করবে। গোলকীয় বলের সূত্র কি? আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। এখানে আর এর মান কত দেওয়া আছে? r/2, তাহলে সেখানে বসিয়ে দাও। 4/3 পাই আর কিউব মানে হচ্ছে ছোট আটটার কিউব, আর 2 এর কিউব মানে হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল বড়টার আয়তন, আর এটা হচ্ছে ছোটটার আয়তন। তাহলে গলিয়ে আমি ছোট ছোট টুকরোতে ভাগ করছি, তাহলে কি করব? বড়টা দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা, হ্যাঁ, এইটার একটা ক্যালকুলেশন করতে হবে। এখানে একটা, যেখানে পায়ের মান বসাও, আর এর মান কত আছে? আরই আছে, তাহলে আর স্কোয়ার হবে। আর এইচ এর মান কত আছে? 8। তাহলে এটা 8 হয়ে যাবে। নিচে ভাগ করে নি,
বড়টার আয়তনের সাথে ছোটটার আয়তন, পাই আর স্কোয়ার ইন্টু 8r বাই 4/3 বাই আর কিউ বাই 8। ব্যাস ব্যাস। আচ্ছা, পাই পাই কেটে গেল। আচ্ছা, আর কিউব ইন্টু আর, আর এর কিউব, আর স্কোয়ার ইন্টু আর, আর এর কিউব, আর নিচে রয়েছে আর কিউব, এটাও কেটে গেল। এক সেকেন্ড, 8 গুণ হয়, ঠিক আছে, ঠিক আছে, বেশ। 2 এর কি হচ্ছে, গোলীয় বল তৈরি করা হচ্ছে, তাই তো? হ্যাঁ দেখো, এই যে কাটাকাটি করে নাও, অ্যান্সার চলে আসবে। দেখো যে 4-এর সাথে 2 কাটলাম, 4 দুগুণে 8, আর উপরে 8 রয়েছে, নিচে 1-এর 6, সেটা গুণ আকারে হয়ে যাবে, 8 6 48, 48টা বল তৈরি হবে, যেটা আমাদের অপশন ডি তে আছে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 11, একদম টপ নচ লেভেলের কোশ্চেন, টপ নচ লেভেলের কোশ্চেন। দেখে মনে হবে স্যার এত বড় কোশ্চেন, কিন্তু একদম যেগুলো তোমাদের পড়ালাম সেই বেসিসেরই কোশ্চেন, সেই বেসিসের কোশ্চেন। কি বলেছে, যে 14 সেন্টিমিটার ব্যাসের একটি বেলনাকৃতি পাইপের মধ্যে 15 কিলোমিটার পার ঘন্টা গতিতে জল একটি 50 মিটার দীর্ঘ এবং 44 মিটার চওড়া আয়তক্ষেত্রাকার ট্যাঙ্কে প্রবাহিত হয়। ট্যাঙ্কে জলের স্তর 21 সেন্টিমিটার বৃদ্ধি পেতে কত সময় লাগবে? কত সময় লাগবে? আচ্ছা, বেশ। দেখো, সমস্ত যে এককগুলো রয়েছে সব থেকে আলাদা। আমি কি করছি, যে একটাতে করে নিচ্ছি, আমি সেন্টিমিটারে কনভার্ট করে নিচ্ছি। তার আগে একটা ছোট্ট করে জিনিস আমি দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডটাকে ব্যাস। তাহলে ব্যাস যদি 14 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, আর এর মান কত হবে, বলবে 7। আর এর মান কত হবে, বলবে 7। ক্লিয়ার? এক সেকেন্ড, আর এর মান হচ্ছে 7। ওকে, আচ্ছা। বেলনাকৃতি পাইপের মধ্যে 15 কিলোমিটার, আচ্ছা 15 কিলোমিটার মানে কত মিটার, বলবে 1500 মিটার, সরি 15,000 মিটার। আচ্ছা, মিটার থেকে আবার সেন্টিমিটার করে, তাহলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করে দিতে হবে না? একদম করতে হবে। আচ্ছা, 50 মিটার দীর্ঘ, 50 মিটার দীর্ঘ, 50 মিটার। আচ্ছা, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনের এই পার্টটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে 50 মিটার দীর্ঘ একটি 44 মিটার চওড়া আয়তক্ষেত্রে ট্যাঙ্কে প্রবাহিত হয় এবং ট্যাঙ্কের জলের স্তর 21 সেন্টিমিটার বৃদ্ধি পায়। আর ট্যাঙ্কটির আয়তন কত, 21 সেন্টিমিটার, মানে কি হাইট 21 সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই যে 21 সেন্টিমিটার বৃদ্ধি পায়, এটাই হাইট হয়ে যাবে। আর আয়তন কত হবে, এটি কিউবয়েড, এটি কিউবয়েডের আয়ত বা আয়ত ঘনকের আয়তক্ষেত্র কি হবে, এল বি এইচ, লম্ব ইন্টু, হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এল বি এইচ। আচ্ছা, এলটা কত আছে, বলে 50 মিটার, 50 মিটার থেকে সেন্টিমিটার করে দাও, তাহলে কত হবে, 5000। 44 মিটার, 44 মিটার চওড়া, তাহলে এটি সেন্টিমিটার করে নাও, 4400 মিটার। আর হচ্ছে 21 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার মানে ইন্টু 21। আচ্ছা, এই জলটা কে ভরছে, এই জলটা একটা পাইপে ভরছে, একটা পাইপ এই জলটা ভরছে, যার ব্যাসার্ধ আরটা হচ্ছে তোমার 7, এই যে আর হচ্ছে 7, এবং স্পিড হচ্ছে 15,000 ইন্টু 100 পার ঘন্টা, পার আওয়ার। তাহলে বলছে ট্যাঙ্কটি ভর্তি হতে কতক্ষণ টাইম লাগবে, সে 1 ঘন্টা যদি এত ভরে, আমি ভাবছি তার টোটাল টাইম লাগবে, মনে করছি টি ঘন্টা। তাহলে সে টি ঘন্টায় কতটা ভরবে, টি ঘন্টা এটা ভরতে পারবে, তাহলে টি এর ভ্যালুটা তোমার জানতে চেয়েছে। তাহলে এটা ইকুয়াল টু কার হয়ে যাবে, এই যে এই আয়তক্ষেত্র, এই যে ক্ষেত্রফল দিয়ে, এই যে ক্ষেত্রফল দিয়ে যে জলটা আসছে, তাহলে কতটা জল আসছে, পাই আর স্কোয়ার জল আসছে। পাই মানে কত, 22/7। আচ্ছা, আর স্কোয়ার 7, 7 মানে 7 7 7 স্কোয়ার 49। কতটা স্পিডে আসছে, এই স্পিডে আসছে, তাহলে কত হবে, 15,000 ইন্টু 100, মনে করছি টি ঘন্টায়, মনে করছি টি ঘন্টায় ভর্তি করবে, তাহলে ইন্টু টি, ইন্টু টি। ক্লিয়ার? আচ্ছা, ইন্টু টি যদি করা হয়, তাহলে এখান থেকে টি এর মানটা বের করে নাও, আর তো অঙ্কের মধ্যে কিচ্ছু নেই। দেখো, 3টে শূন্য, 2 শূন্য, 5টা শূন্য, 3 দিয়ে 5টা শূন্য কেটে গেল। আচ্ছা, 7 7 49, খুব ভালো কথা, খুব ভালো কথা, 7 7 49, 5 3 15, 7 3 21, 7 3 21 কেটে গেল। তাহলে থাকছে কত এদিকে, 22 দুগুণে 44, তাহলে এটা কাটাকাটি করে বা ভাগ করে আসবে টি এর মানটা 2, যেটা আমাদের অ্যান্সার হবে অপশন বি তে, যেটা আমাদের অ্যান্সার হবে অপশন বি তে। বোঝা গেছে? একদম খুব সোজা,
জটিলতা কিচ্ছু নেই, জাস্ট তোমাদের ইউনিট কটা আলাদা আলাদা দিয়ে তোমাদের কনফিউজ করার চেষ্টা করেছে। তো এই ছিল তোমাদের টোটাল তোমাদের ক্লাস। তো আশা করছি তোমাদের এই ক্লাসটা থেকে অনেক হেল্পফুল হবে যারা পরীক্ষা ভবিষ্যৎ দিতে যাচ্ছ তাদের জন্য, এবং রেলওয়েতে ভবিষ্যতে যারা এক্সাম দেবে তাদেরও দেখবে এরকম কোশ্চেন কিন্তু তোমাদের আসছে। ক্লাস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম ক্লাস তোমরা অবশ্যই পাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,